সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর বম ক্লাস আমরা যেটা বলি, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অংশ নিয়ে আলোচনা করব। তো এই অংশে আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব। এর আগে আমরা ব্যবস্থাপনার বিষয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি। তো তোমরা জানো ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার একটা কৌশল। এই যে ব্যবস্থাপনা এবং সমাজ, এই দুইটা শব্দ একে অপরের সাথে আঙ্গাআঙ্গিভাবে জড়িত। কারণ সমাজের চাহিদা পূর্ণার্থে ব্যবস্থাপনা নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে, যার বাস্তব প্রমাণ তা তোমরা পাবা যে সমাজের প্রতিটি স্তরেই ব্যবস্থাপনা বিদ্যমান। যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। এই জন্য বলা হয় ব্যবস্থাপনা এবং সমাজ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এজন্য ব্যবস্থাপনাকে একটি সুসংঘবদ্ধ সামাজিক প্রক্রিয়া হিসাবে আখ্যায়িত করা হয়। একজন ব্যবস্থাপক কেবল তার প্রতিষ্ঠানের মুনাফা অর্জন বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যবালী অর্জনের জন্য প্রকৌশলী হিসাবে প্রতিষ্ঠিত করে না, সেই সাথে সমাজের প্রতি দায়িত্ব পালন করে। এই জন্য বিভিন্ন মনীষীগণ ব্যবস্থাপনাকে সামাজিক কার্যক্রম হিসাবে উল্লেখ করেছে। আবার কেউ কেউ এটাকে সামাজিক বিজ্ঞান হিসেবেও আখ্যায়িত করেছে। তো এক্ষেত্রে ব্যবস্থাপনার যে কিছু সামাজিক দায়িত্ব আছে এখানে আমরা উল্লেখ করেছি। প্রথম দায়িত্বটা হলো শেয়ার হোল্ডারদের প্রতি দায়িত্ব। তাহলে কোম্পানির প্রকৃত মালিকই হলো শেয়ার হোল্ডারগণ। এরা কোম্পানির প্রকৃত মালিক। এদের দ্বারা প্রতিনিধিগণ কি করেন? এদের দ্বারা নির্বাচিত বা নিয়োগকৃত প্রতিনিধিগণ কোম্পানি পরিচালনা করেন। এজন্য কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতি শীর্ষ ব্যবস্থাপনার প্রাথমিক দায়িত্বই হল তাদের সন্তুষ্টি বিধান করা। তো এই সন্তুষ্টি বিধানকল্পে ব্যবস্থাপনাকে অনেকগুলো কাজ করতে হয়। যেমন তারা যে পুঁজি সরবরাহ করে এই পুঁজির যথাযথ ব্যবহার করা, সম্পদের সদ্ব্যবহার করা, সকল প্রকার সম্পদের রক্ষণাবেক্ষণ করা, এটা ব্যবস্থাপনার দায়িত্ব। কার? এগুলো হলো কি? শেয়ার হোল্ডারদের। তাহলে আমরা জানলাম যে শেয়ার হোল্ডারদের প্রতি তারা কেমন দায়িত্ব কর্তব্য পালন করে। দ্বিতীয় হলো শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব। একটা প্রতিষ্ঠানের অন্যতম অপরিহার্য উপাদান হলো শ্রমিক কর্মচারী। তারা প্রতিষ্ঠানটিকে নানাভাবে কর্মের মাধ্যমে সচল করে থাকে। সুতরাং ব্যবস্থাপনার দায়িত্ব হলো তাদের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, সুদৃষ্টি প্রদান করা। তাহলে সুদৃষ্টি প্রদান করতে গেলে প্রথমে যেই কাজটি করতে হয় সেটা হলো তাদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা।
তাদের পদোন্নতির ব্যবস্থা করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদের মধ্যে যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আছে সেগুলো বিকাশে নানা রকম পদক্ষেপ গ্রহণ করা। এগুলো হলো শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব। এরপরটা হলো উৎপাদক ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। যারা কাঁচামাল সরবরাহ করে বা পণ্যাদি উৎপাদন করে, সেবা প্রদান করে, তাদের প্রতি ব্যবস্থাপনার যথাযথ দায়িত্ব রয়েছে। তাইলে তাদের প্রতি প্রথম দায়িত্ব হলো উৎপাদক এবং সরবরাহকারীদের ন্যায্য মূল্য প্রদান করা। তারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেইটার নিশ্চিত করা। অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় যে উৎপাদক বা সরবরাহকারীদের ন্যায্য মূল্য তো প্রদান করে না, ক্ষেত্র বিশেষে অর্থ আত্মসাৎ করে দেয়। তো এই জন্য ব্যবস্থাপনার অন্যতম দায়িত্ব হলো তারা যে পণ্য সরবরাহ করে বা সেবা প্রদান করে সেগুলোর ন্যায্য মূল্য প্রদান করা এবং যথাসময়ে অর্থ প্রদান করা। তাদেরকে যথাসময়ে অর্থ প্রদান করা। পরেরটা হলো ক্রেতা ভোক্তার প্রতি দায়িত্ব। ব্যবস্থাপনার দায়িত্ব হলো ক্রেতা ভোক্তাকে উন্নত মানের পণ্য সরবরাহ করা, সেই সাথে উক্ত পণ্যের ন্যায্য মূল্য প্রদান করা। এটা হলো তার প্রথম দায়িত্ব। সেবার ক্ষেত্রে হলো যথাযথ সেবা প্রদান করা। আমাদের সমাজে এই বিষয়টা মারাত্মকভাবে ঘাটতি পরিলক্ষিত হয়। ক্রেতা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ তো করে নাই, বরঞ্চ ক্ষেত্র বিশেষে তাদেরকে ঠকানোর চেষ্টা করা হয়। কিন্তু ব্যবস্থাপনার দায়িত্ব হলো ক্রেতা ভোক্তা যেহেতু হলো কি ব্যবসার ক্ষেত্রে প্রাণ, সুতরাং তাদের যে অধিকার আছে, যেমন তাদের অধিকার হলো তারা উপযুক্ত পণ্য পাবে, তারা হলো কি খাঁটি পণ্য পাবে, সেই পণ্য নিশ্চিত করা। শুধু সেই পণ্য না, তাদের কাছ থেকে যাতে অতি মুনাফা ভোগ করা না হয় বা অতি মুনাফা আদায় করা না হয় সেই ব্যবস্থাটা করা। এরপরে হলো জনসাধারণের প্রতি দায়িত্ব পালন করা। ওই যে একটু আগে বললাম যে ব্যবস্থাপনা ও সমাজ একে অপরের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও তাকে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। সমাজের দিকে দৃষ্টি রেখে মুনাফা অর্জন করতে হয়, ব্যবসা পরিচালনা করতে হয়। সমাজের মানুষের বা সমাজে যারা বসবাসরত আছে তাদের যাতে কষ্ট না হয় সেই দিকে নিশ্চিত করতে হয়। এজন্য তাদের প্রথম দায়িত্ব হলো অতি মুনাফা থেকে বেরিয়ে আসতে হয়। সমাজে যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। সমাজের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বিকাশে সহায়তা করতে হয়। অধুনা আমাদের দেশের বা পৃথিবীর বিভিন্ন দেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো নানামুখী দায়িত্ব পালন করছে। আমাদের দেশেও দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তারা কাজ করছে, শিক্ষা সংস্কৃতি বিকাশে তারা স্পন্সর করছে। তো এটা ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারের প্রতি দায়িত্ব পালন করা, এটা যদি দেশে ব্যবসা করতে হয় তবে কি করতে হবে? সরকার প্রদত্ত আইন কানুন মেনেই ব্যবসা করতে হবে। একদিকে যেমন সরকারের আয় কর প্রদান করতে হবে, তেমনি আমদানি রপ্তানি নীতি তথা সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো
অবৈধ ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যথাসময় আয়কর প্রদান করা এটা একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ সরকারের তুমি রাস্তাঘাট শক্তি সেক্টর ব্যবহার করবা, সেক্ষেত্রে সরকারকে তুমি সুবিধা প্রদান করবা না, এটা হতে পারে না। এরপরে হলো ঋণদাতাদের প্রতি দায়িত্ব। ব্যবসা করতে গেলে অবশ্যই কি ঋণের প্রয়োজন আছে, কারণ যে ব্যবসা যত বড় তার ঋণের পরিমাণও তত বেশি। এই জন্য ব্যবস্থাপনার দায়িত্ব হলো যে যাদের কাছ থেকে ঋণ আনা হয়েছে তাদের যথাসময়ে সুদ প্রদান করা, ঋণের অর্থ ফেরত দেওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন তথ্য সরবরাহ। প্রতিযোগীদের প্রতি দায়িত্ব, প্রতিযোগীদের প্রতিও দায়িত্ব রয়েছে। একটা বর্তমান হলো কি প্রতিযোগিতামূলক বিশ্ব। এই প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা করতে হলে প্রতিযোগীদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। প্রথম দায়িত্ব হলো তথ্য আদান প্রদান করা। দ্বিতীয় দায়িত্ব হলো অসৎ প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া। এটাই আমাদের সমাজে খুব পরিলক্ষিত হয়, একে অপরের সাথে অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়, এটা থেকে বিরত থাকা। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনা করলাম ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব আলোচনা করলাম। এরপরে আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন মনীষীদের অবদান বা ব্যবস্থাপনা বিশারদদের অবদান। আমরা এখন আলোচনা করব ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেওলের অবদান। আগের ক্লাসে তোমাদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে হেনরি ফেওলের 14টা নীতি। হেনরি ফেওল যে ব্যবস্থাপনার ক্ষেত্রে 14 প্রিন্সিপালস দিয়েছেন, এই 14টা নীতি। আজকে আমরা সেই হেনরি ফেওল ব্যবস্থাপনা উন্নয়নে কিভাবে কাজ করেছেন, কোন কোন কাজ করেছেন তার সম্পর্কে আলোচনা করব। মুদ্রা কথা হলো তার জীবনী নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই অংশটা থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসে এবং 2-4টা প্রশ্ন তোমার এমসিকিউতে আসে। সুতরাং তুমি যদি এদের জীবনীগুলো ভালো করে পড়ো তাহলে ব্যবস্থাপনার সম্পর্কে তোমার একটা বিশদ ধারণা জন্মাবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে কিছু আমি সাল লিখে রাখছি। তাহলে হেনরি ফেওল, যাকে আমরা বলি আধুনিক ব্যবস্থাপনার জনক, এই আধুনিক ব্যবস্থাপনার জনক হলো 1841 সালে জন্মগ্রহণ করেন। এটা হলো তার জন্ম। 1841 সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? তুরস্কের ইস্তাম্বুল শহরে। 1841 সালে জন্মগ্রহণ করেন। 1847 সালে মাত্র 6 বছর বয়সে পরিবারের সাথে তিনি ফ্রান্সে পাড়ি জমান। এরপরে দেখো লেখা আছে 1860। 1860 সালে তিনি মাত্র 19 বছর বয়সে ফ্রান্সের একটা কয়লা খনিতে খনি প্রকৌশলী হিসাবে যোগদান করেন। এই কয়লা খনি প্রকৌশলী মাত্র 19 বছর বয়সে খনি প্রকৌশলী হিসেবে তিনি যোগদান করেন এবং 1888 সালে উক্ত খনির তিনি প্রধান প্রকৌশলী হিসাবে উত্তীর্ণ হন। 1888 সালে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান প্রকৌশলী, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি উন্নীত হন। কত সালে? 1888 সালে উক্ত। তো এই যে দীর্ঘ সময়, অবশেষে তিনি হলো কি 1918 সালে এই থেকে
এই খনি থেকে তিনি হলে কি করেন, অবসর গ্রহণ করেন। তো এই দীর্ঘ সময় তিনি কোম্পানির শীর্ষ পদে থাকার সময় তিনি ব্যবস্থাপনা সম্পর্কে নানা ধরনের জটিলতা দেখেছেন এবং এই জটিলতা নিরসনে তিনি গভীর মনোনিবেশ করেন এবং এই জটিলতা নিরসনে তার গবেষণালব্ধ জ্ঞান দ্বারা 1916 সালে একটা পুস্তক রচিত হয় ফরাসি ভাষায়। 1916 সালে একটা পুস্তক রচিত হয়। তো এই পুস্তকটার নাম অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি অ্যান্ড জেনারেল। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি WLE and generally জেনারেল। তাহলে এটা ফরাসি ভাষায়, হ্যাঁ ফরাসি ভাষায় তোমাকে মনে রাখতে হবে যে ফরাসি ভাষায় তিনি এই পুস্তকটা রচনা করেন। ফরাসি ভাষায় অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি এন্ড জেনারেলি এটা। এবং 1925 সালে এই মহামনীষীর মৃত্যু হয়। সালে তিনি মৃত্যুবরণ করেন বা মারা যান। তাহলে খেয়াল করে দেখো যে হেনরি ফেওলের এইটা হলো তোমার জীবনী। তাহলে এই কাজগুলো তিনি করেন। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার ক্ষেত্রে তার কি কি অবদান, কেনই বা তাকে কি বলা হয়, যে কেন তাকে হলো যে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আধুনিক ব্যবস্থাপনার কেন জনক বলা হয়? প্রথমটা হলো ব্যবস্থাপনাকে শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা। ব্যবস্থাপনাকে শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা। দেখো উনার আগে কখনোই এই ব্যবস্থাপনাকে কেউ শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করেননি। উনি প্রথম বলেন যে ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতির মতো ব্যবস্থাপনা একটি স্বতন্ত্র শাস্ত্র। মানে এই বিষয়টা তিনি প্রথম জনসম্মুখে প্রদান করেন এবং তিনি আরো বলেন যে এটা অন্যান্য বিষয়ের মতো এই বিষয়টা স্কুল কলেজে পাঠ্য হিসাবে প্রদান করা সম্ভব। এজন্য তিনি ব্যবস্থাপনার উন্নয়নে যে ব্যবস্থাপনার সংজ্ঞা, কার্যাবলী, মূলনীতি, দায় দায়িত্ব কি, এগুলো তিনি বিশদ আলোচনা করেন। তাইলে তিনি প্রথম এটাকে ব্যবস্থাপনাকে শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত হলো যে ব্যবস্থাপনার সার্বজনীন প্রয়োগযোগ্য বিষয় হিসাবে চিহ্নিত করেন। ব্যবস্থাপনাকে সার্বজনীন প্রয়োগযোগ্য বিষয় হিসেবে চিহ্নিত করেন। ব্যবস্থাপনা একটা সার্বজনীন বিষয়, এটা তিনি মানে চিহ্নিত করার চেষ্টা করেন। যদিও এর আগে 2000 বছর পূর্বে সক্রেটিস
ব্যবস্থাপনাকে বলে গেছেন এটা একটা সার্বজনীন বিষয়, এবং এই ধারণাটি হেনরি ফেওলি প্রথম প্রদান করেন। তিনি বলেন যে গৃহস্থালী থেকে শুরু করে সমাজে সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সব জায়গায় ব্যবস্থাপনা বিদ্যমান, এবং কোথায় কোথায় ব্যবস্থাপনা আছে তিনি এটা প্রমাণ করেছেন। শিল্প প্রতিষ্ঠানের কাজ সুনির্দিষ্ট করা। সুনির্দিষ্ট করা। শিল্প প্রতিষ্ঠানের কাজ সুনির্দিষ্টকরণ, অর্থাৎ একটা শিল্প প্রতিষ্ঠানে কি কি ধরনের কাজ হয়। মানে আগে তো মনে হতো যে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করি, কিন্তু এটার কাজের যদি আমি এগুলো আলাদা আলাদা করতে না পারি ক্ষেত্রগুলো, তাইলে কি ধরনের কাজ হবে, সেখানে কি ধরনের লোক নিয়োগ করতে হবে, সেই বিষয়গুলো কখনো আসবে না। কিন্তু তিনি প্রথম শিল্প প্রতিষ্ঠানের কাজগুলো সুনির্দিষ্টকরণ করেন, যে না এটা সুনির্দিষ্টকরণ করতে হবে একটা শিল্প প্রতিষ্ঠানে কি ধরনের কাজ হবে। তাহলে তিনি বলেন যে এখানে 6 ধরনের কাজ হবে। একটা হলো কারিগরি, কারিগরি কার্যাবলী, বাণিজ্যিক কার্যাবলী, আর্থিক কার্যাবলী, নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী, হিসাব সংক্রান্ত কার্যাবলী এবং ব্যবস্থাপকীয় কার্যাবলী। এই 6 ধরনের কার্যাবলী তিনি চিহ্নিত করেন যে এই 6 ধরনের একটা শিল্প প্রতিষ্ঠানে এই 6 ধরনের কাজ থাকবে। এরপরে তিনি যে ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন করেন। ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন। নীতিমালা প্রণয়ন। ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন, আমরা আগের ক্লাসে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ব্যবস্থাপনার নীতিমালা তিনি প্রণয়নের ক্ষেত্রে 14টা যে নীতি দিয়েছেন এটা আমরা আলোচনা করেছি। এরপরে তিনি ব্যবস্থাপকীয় গুণ সম্পর্কে দিক নির্দেশনা। ব্যবস্থাপকীয় গুণ সম্পর্কে দিক নির্দেশনা। সম্পর্কে দিক নির্দেশনা দেন। ব্যবস্থাপকীয় গুণ সম্পর্কে দিক নির্দেশনা প্রণয়ন করে, অর্থাৎ একজন ব্যবস্থাপকের কি কি ধরনের গুণ থাকবে এবং কি গুণগুলো থাকলে তিনি ব্যবস্থাপনা মানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন এই সম্পর্কে তিনি বলেন। তাহলে তিনি বলেন যে একজন ব্যবস্থাপক হতে হলে তার অবশ্যই শারীরিক সামর্থ্য থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে, নৈতিক গুণাবলী থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কারিগরি জ্ঞান থাকতে হবে, সর্বোপরি তার অভিজ্ঞতা থাকতে হবে। তাইলে এই বিষয়গুলো তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো উন্নত মানে এই বিষয়গুলো করেন। এছাড়াও তিনি গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন, তারপরে হলো প্রতিটি কাজে ব্যবস্থাপনার দায়িত্ব সম্পর্কে আলোকপাত, ব্যবস্থাপনার প্রক্রিয়ার কার্যাবলী সুনির্দিষ্টকরণ, এই কাজগুলো করে যান। অর্থাৎ এই মহামনীষী ব্যবস্থাপনার যে একটা বিষয় এবং সুন্দর একটা বিষয়, এটা তিনি হলো কি পৃথিবীতে প্রথম জনসম্মুখে নিয়ে আসেন। সুতরাং আজকে আমরা হেনরি ফেওলের ব্যবস্থাপনার ক্ষেত্রে হেনরি ফেওলের অবদান সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তার সম্পর্কে একটু ভালো করে জানবা। তোমরা যারা এই কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তোমাদের তার সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি, কারণ তিনি ব্যবস্থাপনা উন্নয়নে অনেক কাজ করে গেছেন। তুমি যেই ডিসিপ্লিনই পড়ো না কেন, তুমি বড় হয়ে যদি মনে করো যে হিসাব বিজ্ঞানে পড়ো, ম্যানেজমেন্টে পড়ো, মার্কেটিংয়ে পড়ো বা ফিনান্সে পড়ো, যেটাতেই পড়ো, কিন্তু তার বিষয়টা তোমার লাগবেই। সুতরাং তার বিষয়টা যেমন হলো পড়াশোনার ক্ষেত্রে দরকার, তেমনি তোমার প্রাত্যহিক জীবনও দরকার। সুতরাং তার সম্পর্কে একটু ভালো করে জানবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকবে, সুন্দর থাকবে, পাশের জনকে সুন্দর রাখবে, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।